গুড ইভিনিং স্টুডেন্টস, গুড ইভিনিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রাইজ গ্রুপ। এবং আজকে সবথেকে এই ভিডিওর আমাদের আজকের যেটা সবথেকে আলোচ্য বিষয় এবং সবথেকে পশ্চিমবঙ্গের একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024 তার নোটিফিকেশন পাবলিশ হয়েছে গতকাল। এবং এই ফর্ম কারা ফিল আপ করতে পারবে, কী তার এক্সামিনেশন প্রসিডিওর রয়েছে, এই নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব। কারণ দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম যে এই বছরের স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সামসগুলো আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী কবে পাবলিশ হবে। অলরেডি সিএইচএসএল এক্সাম শুরু হচ্ছে আগামী 1 তারিখ থেকে, এবং স্টাফ সিলেকশন কমিশনের মোস্ট অ্যাওয়েটেড এক্সাম যেটা হচ্ছে সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, তার নোটিফিকেশনও পাবলিশ হয়েছে। এবং সেটা নিয়েও তোমরা দেখেছো যে আমাদের রাইজ গ্রুপের তরফ থেকে যে তোমাদের তথ্য দেওয়া হয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করবো, কী তার এক্সামিনেশন প্রসিডিউর রয়েছে। ঠিক সেরকমই গতকাল পাবলিশ হয়েছে মাল্টিটাস্কিং অর্থাৎ এমটিএস নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এই এক্সামিনেশন নোটিফিকেশন অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই নোটিফিকেশনে কী কী গুরুত্বপূর্ণ তথ্য আছে এগুলো আমরা একটু জলদি দেখে নেব। Amit, very good evening. Lizen, very good evening. Shrufa, Tanisha, very good evening. Very good evening. Ronaldo, very good evening. চলো আজকে আমাদের কী কী তথ্য রয়েছে, কীভাবে ফর্ম ফিল আপ করবো, কী জায়গা আমাদের দেখতে হবে, পরীক্ষার প্রিপারেশন কী হবে সেগুলো তো আমরা দেখছি। তার পাশাপাশি রাইস এডুকেশনের টার্গেট এডু যে চ্যানেলটা রয়েছে, রাইসের যে স্টাফ সিলেকশনের চ্যানেল রয়েছে, সেখানে তোমরা ফলো করছো যে প্রত্যেক দিন কিন্তু আমাদের রাইসের টিচাররা সেখানে ক্লাস নিচ্ছেন আপকামিং স্টাফ সিলেকশন এক্সামের জন্য। চলো আমরা জলদি দেখে নিই যে কী আমাদের এখানে রয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই মোট শূন্য পদের সংখ্যা, অর্থাৎ কত ভ্যাকেন্সি রয়েছে এই স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস পরীক্ষাতে। জাস্ট আ মিনিট। এই স্টাফ সিলেকশনের পরীক্ষাতে মোট শূন্য পদ কত রয়েছে আমরা দেখতে পাবো। অর্থাৎ এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং নন টেকনিক্যালের জন্য 4887 অর্থাৎ 4887টা শূন্য পদ টেন্টেটিভ রয়েছে। এবং হাবিলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন এর জন্যে 3439 অর্থাৎ 3439 এই শূন্য পদের সংখ্যা রয়েছে। এবং পাশাপাশি আমরা দেখেছি স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে, টেন্টেটিভলি 17,000-এর ওপর ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখছি প্রায় 5,000-এর কাছাকাছি এমটিএসে ভ্যাকেন্সি রয়েছে। এবং পাশাপাশি 3439 অর্থাৎ প্রায় 3,500-এর কাছে ভ্যাকেন্সি রয়েছে আমাদের হাবিলদার অ্যান্ড সিবিআইসি অ্যান্ড সিবিএনের জন্য। তো সুতরাং কখনোই কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, কারণ পরীক্ষাটা কিন্তু তোমাদের গ্রিপের পরীক্ষা। কিভাবে আমরা করব, প্রিপারেশন নেব, কী তার টেকনিক্যালিটিস রয়েছে সেগুলো আমরা একবার জেনে নিই। চলো পরের স্লাইডে আমরা যাই। কি দেখছি এখানে ইম্পর্টেন্ট ডেটসটা আমরা দেখতে পাচ্ছি যে কী ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ কী বলছে, ডেট ফর দ্য সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 27/6/2024 অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে 27/6/2024 টু 31 জুলাই 2024 অর্থাৎ 31 জুলাই 2024 পর্যন্ত 31 জুলাই পর্যন্ত কিন্তু এই এমটিএস পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাবে। একটা বড় স্প্যান রয়েছে। এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 31 জুলাই, ঠিক আছে, রাত্রি 11টা পর্যন্ত কিন্তু এই ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, যে অনলাইন ফি পেমেন্ট করার যে ডেট রয়েছে সেটা 1/8/2024 অর্থাৎ 1 অগস্ট 2024 রাত্রি 11টা পর্যন্ত কিন্তু তোমরা এটা করতে পারছো। ক্লিয়ার? তো সুতরাং একটা বড় স্প্যান রয়েছে সেটা দেখতে পাচ্ছ। ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট কারেকশন চার্জেস। ওকে, অর্থাৎ যদি কোনো ভুল হয়ে থাকে বা যদি কোনো মিস্টেক হয়ে থাকে তার জন্য এখানে কিন্তু একটা কারেকশন উইন্ডো থাকবে। সেই কারেকশন উইন্ডোটা 16 অগস্ট 2024 থেকে 17 অগস্ট 2024 রাত্রি 11টা পর্যন্ত এটা কিন্তু ওপেন থাকছে। অর্থাৎ যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বাই মিস্টেক, অবশ্যই তোমাদের করা উচিত নয়। পরীক্ষার ফর্ম যখন ফিল আপ করবে খুব দেখে শুনে মাইনরলি করবে, যাতে কোনো রকম ভুল না হয়, যাতে কোনোভাবেই এই অ্যাপ্লিকেশন উইন্ডো যেটা তোমাদের যে কারেকশন উইন্ডোতে আমাদের মুভ করতে না হয়। তবুও যদি অলদো উই আর দ্য হিউম্যান বিংস, যদি কোনো ভুল হয়ে থাকে তবে এই তার জন্য রেমেডিস থাকছে। অর্থাৎ 16 অগস্ট 2024 থেকে 17 অগস্ট 2024 পর্যন্ত কিন্তু এই একদিন আমাদের অ্যাপ্লিকেশন উইন্ডো এবং পেমেন্ট ফির যে
কারেকশন উইন্ডো সেটা কিন্তু ওপেন থাকছে। এবং যেটা মেন জায়গা সেটা হচ্ছে শিডিউল অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন। আমরা জানি যে এটা কম্পিউটার বেসড এক্সামিনেশন হয় এবং এর জন্যে পরীক্ষাটার জন্যে পার্টিকুলার ডেট না দিলেও একটা টেন্টেটিভ মান্থ দিয়ে দিয়েছে, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ সিএইচএসএল পরীক্ষা হচ্ছে, এরপরে সিজিএল পরীক্ষা হবে এবং তারপরেই কিন্তু এমটিএস পরীক্ষার জন্য এই ফর্ম তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং আগামী অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এই পরীক্ষা হবে। এবং টোল ফ্রি হেল্পলাইন নাম্বার টু বি কল্ড ইন কেস অফ এনি ডিফিকাল্টি ইন ফিল আপ দ্য ফর্ম অর অনলাইন অ্যাপ্লিকেশন, তার জন্য একটা টোল ফ্রি নাম্বারও দেওয়া রয়েছে। যদি কোনো রকম কোনো তোমাদের কনফিউশন থাকে বা যদি কোনো রকম কোনো অসুবিধা তোমরা পড়ো, তাহলে এই নাম্বার 180030930363 180030930363 এই নাম্বারে কিন্তু তোমরা কল করে অতি অবশ্যই এখানে কোনো রকম কোনো অ্যাসিস্ট্যান্স তোমরা পেতে পারবে। অর্থাৎ আমরা দেখলাম যে এখানে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন ফি পেমেন্ট এবং কারেকশন উইন্ডো এবং এক্সামিনেশন ডেট, এক্সামিনেশন টেন্টেটিভ মান্থ, এগুলো কিন্তু সবটাই ক্লিয়ার করে বলা রয়েছে। আর কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে? আচ্ছা, এবার চলে আসি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এই ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেইটা একটু আমরা একবার দেখে নিই। অর্থাৎ অ্যাজ অন 1/8/2024 অর্থাৎ 1 আগস্ট 2024 অনুযায়ী এই এডুকেশন কোয়ালিফিকেশন আমাদের থাকতে হবে। বলছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট from a recognized university board as on before the cut-off date, that is 1/8/2024 অর্থাৎ 1/8/2024 আগে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক বা আইসিএসসি যে কোনো ধরনের বোর্ড থেকে তোমাদের গুড ইভিনিং সবাইকে, ভেরি গুড ইভিনিং। আবার তোমাদেরকে এই কোয়ালিফিকেশন থাকতে হবে। অর্থাৎ এখানে যেটা বলছে যে অ্যাজ অন অর বিফোর কাট অফ ডেট, দ্যাট ইজ 1/8/2024 অর্থাৎ 1 আগস্ট দাঁড়িয়ে বা তার আগে পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে কিন্তু এই মাধ্যমিক পাস বা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট কোনো পরীক্ষায় পাস হতে হবে এবং অতি অবশ্যই সেটা রেকগনাইজড কোনো বোর্ড থেকে হতে হবে। আচ্ছা, অবশ্যই এখানে পারমিসিবল রিল্যাক্সেশন অফ দ্য আপার এজ লিমিট, একটা আপার এজ লিমিটের রিল্যাক্সেশন থাকে। সেখানে 5 ইয়ার্স যেটা রয়েছে আমাদের এজ লিমিট, এসসি এসটিদের জন্য রিল্যাক্সেশন, ওবিসিদের জন্য 3 ইয়ার্স, পিডাব্লিউবিডি আনরিজার্ভদের জন্য 10 ইয়ার্স এবং পিডাব্লিউবিডি ওবিসিদের জন্য 13 ইয়ার্স। ওকে, এবং এসসি এসটি পিডাব্লিউবিডিদের জন্য 15 ইয়ার্স আর এক্স সার্ভিসম্যানদের জন্য 3 ইয়ার্স আফটার ডিডাকশন অফ দ্য মিলিটারি সার্ভিস রেন্ডার্ড ফ্রম দ্য অ্যাকচুয়াল এজ অ্যাজ অন ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন। এই সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড়গুলো রয়েছে, এজের ক্ষেত্রেও কিন্তু ছাড় রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা যদি আরেকটু দেখি যে এই এডুকেশনাল কোয়ালিফিকেশান যেরকম থাকছে ম্যাট্রিকুলেশন, সেরকম এজের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন থাকছে। আর যদি নর্মাল এজ লিমিটটা আমরা বলি, যে এজের রিল্যাক্সেশনের সাথে সাথে নর্মাল এজ লিমিট যদি আমরা বলি, সেক্ষেত্রে ফর এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং নন টেকনিক্যালের জন্য জেনারেল ক্যান্ডিডেটদের 18 থেকে 25 বছর বয়স হতে হবে। অর্থাৎ ক্যান্ডিডেটস বর্ন নট বিফোর 2/8/99 অর্থাৎ 2 আগস্ট 1999 আগে জন্মালে হবে না, অ্যান্ড নট লেটার দ্যান 1/8/2006 অর্থাৎ 1/8/2006 পরে কারুর বার্থ ইয়ার হলে বা বার্থডে হলে কিন্তু হবে না। এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। অবশ্যই তার মধ্যে রিল্যাক্সেশনটা আমি আগেও বলেছি। আর ফর হাবিলদার এবং অ্যান্ড ফিউ পোস্টস অফ এমটিএস, সেটা নোটিফিকেশানে পরিষ্কার বলা রয়েছে, সেখানে 18 থেকে 27 বছর পর্যন্ত এই তোমাদের বয়স রয়েছে। এবং এখানেও বলা রয়েছে, দেখো 2/8/1997 আগে জন্মালে হবে না বা 1/8/2006 পরে জন্মালে হবে না। অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে আমাদের ফর্ম ফিল আপের সময়। তাহলে আমরা এজ লিমিট দেখলাম, এজ রিল্যাক্সেশন দেখলাম এবং কী তার এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে এই পরীক্ষায় বসবার জন্য সেটাও আমরা দেখলাম। দেখে নিই আর কি কি আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, স্কিম অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ কি এক্সামিনেশনের প্যাটার্নটা কী হবে সেটা আমরা একটু দেখে নিই। বলছে ফর দ্য পোস্ট অফ দ্য এমটিএস দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। আমরা সবাই জানি যে অবশ্যই এটা আমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হয় অনলাইন। অ্যান্ড ফর দ্য পোস্ট অফ হাবিলদার দ্য এক্সামিনেশন
will consist CBE অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ পিইটি এবং পিএসটি এটা রয়েছে আমাদের হাবিলদারের ক্ষেত্রে, অর্থাৎ শুধুমাত্র যারা এমটিএসের জন্য ফর্ম ফিল আপ করছি আমরা, সেই এমটিএসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কম্পিউটার বেসড এক্সামিনেশন রয়েছে, এবং হাবিলদারদের ক্ষেত্রে সেখানে কম্পিউটার বেসড রিটেন এক্সামিনেশনের পাশাপাশি পিইটি এবং পিএসটি থাকছে। ওকে, এমটিএসের জন্য আবারও যদি বলি কম্পিউটার বেসড এক্সামিনেশন থাকছে, এবং হাবিলদারদের জন্য কম্পিউটার বেসড এক্সামিনেশন সিবিই এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এই বিষয়টা কিন্তু থাকছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে স্কিম অফ দ্য এক্সামিনেশন। নেক্সট চলে আসি আমরা যে কী এই যে কম্পিউটার বেসড একটাই এক্সামিনেশন হবে, সেখানে কী সাবজেক্ট থাকবে, তার মার্কস ডিস্ট্রিবিউশন কী আছে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে দুটো পার্টে এক্সামটা হবে, অর্থাৎ সেশন ওয়ানের মধ্যে, ঠিক আছে, দুটো সাবজেক্ট রয়েছে। আমরা যদি দেখি নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি, অর্থাৎ ম্যাথামেটিক্স রয়েছে, ঠিক আছে, যেখানে নাম্বার অফ কোশ্চেন্স থাকবে হচ্ছে 20টা এবং তার জন্য অ্যালটেড মার্কস হচ্ছে 60 মার্কস, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের ওয়েটেজ থাকবে 3 নম্বর করে। এবং আর কি থাকছে এখানে, রিজনিং এবিলিটি অর্থাৎ এবং প্রবলেম সলভিং অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই বা রিজনিংয়ের সেই পার্ট, সেখানে 20টা কোশ্চেন থাকবে, তার জন্য থাকবে হচ্ছে 60 মার্কস, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের 3 মার্কস করে থাকছে। অর্থাৎ পার্ট এতে আমাদের টোটাল কোশ্চেনের সংখ্যা থাকছে 40টা এবং টোটাল মার্কস থাকছে হচ্ছে 120। টোটাল মার্কস থাকছে হচ্ছে 120 নম্বরের পরীক্ষা পার্ট 1-এর জন্য বা সেশন 1-এর জন্য, ঠিক আছে। এবং এখানে 45 মিনিটস টাইম থাকবে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর 60 মিনিটস ফর দ্য ক্যান্ডিডেটস যারা স্ক্রাইব নিয়ে যাবে, অর্থাৎ ফিজিক্যালি ডিসেবলড যারা রয়েছেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছেন, যারা স্ক্রাইব নিয়ে পরীক্ষা দেবেন, তাদের জন্য কিন্তু থাকছে এই 60 মিনিটস, আর জেনারেল ক্যান্ডিডেটদের বাকিদের জন্য থাকছে কিন্তু 45 মিনিটস। একইভাবে এর যে সেকেন্ড পার্টটা রয়েছে অর্থাৎ সেশন 2 এর ক্ষেত্রে দুটো পার্ট রয়েছে, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যে কিন্তু জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্স অ্যান্ড ইভিএস, কম্পিউটার নলেজ, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কি বলে টেকনিক্যাল কোনো নলেজ বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যে কোনো জায়গা থেকেই কোশ্চেন আসতে পারে। অর্থাৎ টোটাল জেনারেল স্টাডিজ পার্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, কম্পিউটার, সমস্ত মিলিয়ে টোটাল 25টা কোশ্চেন থাকবে, আর তার জন্যে বরাদ্দ হচ্ছে 75 মার্কস, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের 3 মার্কস করে ওয়েটেজ রয়েছে। এবং সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ওপর কোশ্চেন, অর্থাৎ যেরকম ইংলিশের কোশ্চেন হয় সিনোনিম, ভোকাবুলারির ওপর, গ্রামারের ওপর, তারপরে আমাদের ক্লোজ টেস্ট, প্যাসেজ টেস্ট, এরকম বিভিন্ন ক্ষেত্রে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এভরিথিং ইংলিশে যেরকম থাকে তার ওপর বেস করে থাকবে হচ্ছে আমাদের 25টা কোশ্চেন, এবং তার জন্য বরাদ্দ হচ্ছে 75 মার্কস, অর্থাৎ 3 মার্কস করে। অর্থাৎ এখানেও আমরা যদি দেখি যেখানে আমার টোটাল কোশ্চেনের সংখ্যা থাকছে হচ্ছে 50 এবং এখানে মার্কস থাকছে হচ্ছে 150, ঠিক আছে। অর্থাৎ আমার এখানে পার্ট 1-এ 120 মার্কসের এবং পার্ট 2-তে সেশন 2-তে হচ্ছে 150 মার্কসের কোশ্চেন আমার থাকবে, এবং এর জন্য বরাদ্দ সময় কিন্তু রয়েছে 45 মিনিটস, ঠিক আছে। আমি আসছি সমস্ত ক্ষেত্রে 45 মিনিটস এখানেও কিন্তু দেওয়া রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি চার ধরনের সাবজেক্ট যেরকম স্টাফ সিলেকশনে থাকে, সেই স্টাফ সিলেকশনের জায়গা থেকেই কোশ্চেন রয়েছে, ম্যাথস, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। চলে যাই পরের পার্টে। এখানে কি বলছে দেখো, দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন হিন্দি, ইংলিশ অ্যান্ড 13 রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস, আসামিজ অ্যাজ ওয়েল, অর্থাৎ বেঙ্গলি। অর্থাৎ আগে যেমন স্টাফ সিলেকশন কমিশন আমরা দেখেছি শুধুমাত্র হিন্দি এবং ইংলিশে কোশ্চেন হতো, তার পাশাপাশি কিন্তু লাস্ট ইয়ার থেকেই তোমরা দেখেছো যে এমটিএস অ্যাজ ওয়েল অ্যাজ সিজিএসএলকেও করা হয়েছে, সিএইচএসএলকেও, যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাতেও কিন্তু পরীক্ষা দেওয়া যাবে, শুধুমাত্র ইংলিশের যে পার্টটা রয়েছে সেই ইংলিশের পার্টটা ছাড়া, ইংলিশের যে কোশ্চেন পার্টটা রয়েছে সেটা ছাড়া। ওকে, কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন 2 সেশনস, অলরেডি বলেছি, সেশন 1 and session 2 on the same date, and the sessions will be mandatory. বোথ সেশন কিন্তু ম্যান্ডেটরি। এরকম করলে চলবে না যে একটা সেশন আমরা পরীক্ষা দিলাম আর একটা সেশন দিলাম না, এটা করলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, অর্থাৎ তোমার নাম কিন্তু থাকবে না। দ্য ক্যান্ডিডেটস উইল গেট 45 মিনিটস কমপ্লিট ফর সেশন 1 বলেইছি, অ্যান্ড সেশন 2 এর জন্য 45 মিনিটস,
ঠিক আছে, অর্থাৎ সেশন 1 45 মিনিটস হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি সেই সেশনটা ক্লোজ হয়ে যাবে অ্যান্ড ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন অফ দ্য সেশন 1 সেশন 2 উইল স্টার্ট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাকে বোথ টাইমের মধ্যে কিন্তু বোথ সেশনকে কমপ্লিট করতে হবে। এরকম নয় যে আমার 4টে পার্টের কোশ্চেন অর্থাৎ সেশন 1 সেশন 2 আমার একসাথে থাকবে, এরকম কিন্তু নয়। এখানে কিন্তু তোমার সেশন 1 ফার্স্টে থাকবে অর্থাৎ ম্যাথস এবং রিজনিংয়ের পার্টটা, সেই সেশন 1টা কিন্তু 45 মিনিটস যে টাইম রয়েছে বা যাদের ক্ষেত্রে 60 মিনিটস অ্যাপ্লিকেবল সেক্ষেত্রে কিন্তু সেটা ক্লোজ হয়ে যাবে সেই 45 মিনিটস বা 60 মিনিটসের পর, এবং দেন কিন্তু তোমার সেশন 2টা অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে দেখো, কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল কনসিস্ট অবজেক্টিভ টাইপ, অবশ্যই মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন। ঠিক আছে, দ্য কোয়েশ্চেন্স উইল বি সেট অলরেডি বলেছি হিন্দি, ইংলিশ এবং 13 রিজনাল ল্যাঙ্গুয়েজেস ফর সেশন 1 অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস সেকশন অফ দ্য সেশন 2, অর্থাৎ সেশন 2 এর ইংলিশটা তোমাদের যেটা বললাম সেই পার্টটায় কিন্তু শুধু ইংলিশে থাকবে, বাকি পার্টটা কিন্তু 3টে সেকশন মানে দুটো সেকশনের মধ্যে বাকি 3টে সাবজেক্ট কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারো। There will be no negative marking in session 1, অর্থাৎ সেশন 1 ম্যাথস এবং রিজনিংয়ের যে পার্টটা রয়েছে এই সেশন 1 পার্টে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ইন সেশন 2 দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ইচ ফর ইচ রং আনসার, অর্থাৎ 1 নম্বর করে নেগেটিভ মার্কিং থাকছে এখানে। ক্লিয়ার, সেশন 2তে সেশন 1-এ কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। ক্যান্ডিডেটস আর therefore advised to keep this in mind while answering the questions, অবশ্যই এটা মাথায় রেখে তোমরা কোশ্চেনের আনসার কিন্তু করবে। নেক্সট যদি আমরা দেখি যে এই হাবিলদারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সেখানে রিটেন এক্সামের পাশাপাশি কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফর দ্য পোস্ট অফ হাবিলদার সেখানে একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে। এখানে একটা পার্ট রয়েছে ওয়াকিং, অর্থাৎ হাঁটতে হবে, যেখানে মেল ক্যান্ডিডেট যারা আছি ঠিক আছে সেই মেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিটসে। ঠিক আছে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1 কিলোমিটার যেটা হচ্ছে 20 মিনিটসে, 1 কিলোমিটার ইন 20 মিনিটস এবং 1600 মিটার্স ইন 15 মিনিটস হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য। এটা পিইটির ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ যারা এমটিএস নন টেকনিক্যালের সাথে সাথে হাবিলদারকেও যারা প্রেফারেন্স দেবে। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট, অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে যেখানে হাইট হতে হবে 157.5 সেন্টিমিটার, রিল্যাক্সেশন রয়েছে 5 সেন্টিমিটার ইন কেস অফ গারওয়ালিজ, আসামিজ, ঠিক আছে, গোর্খাস অ্যান্ড দ্য মেম্বার অফ দ্য শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে 105 সেন্টিমিটার রিল্যাক্সেশন রয়েছে, বাট নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার হাইট থাকতে হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং চেস্ট থাকতে হবে হচ্ছে 81 সেন্টিমিটার ফুললি এক্সপ্যান্ডেড উইথ মিনিমাম এক্সপ্যানশন অফ 5 সেন্টিমিটার চেস্ট এক্সপ্যানশন, এবং ফিমেলদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 152 সেন্টিমিটার এবং রিল্যাক্সেশন থাকছে হচ্ছে 2.5 সেন্টিমিটার ইন কেস অফ একইভাবে গারওয়ালিজ, আসামিজ, গোর্খাস অ্যান্ড মেম্বার্স অফ দ্য শিডিউল ট্রাইবস। ক্লিয়ার, এবং যেটা রয়েছে যে ওয়েট, এখানে ওয়েটের একটা মেজারমেন্ট নেওয়া হবে যেখানে 48 কেজি ওয়েট থাকতে হবে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এজ রিল্যাক্সেশন হচ্ছে 2 কেজিস, একইভাবে গারওয়ালিজ, আসামিজ, গোর্খাস অ্যান্ড মেম্বার্স অফ দ্য শিডিউল ট্রাইবস তাদের ক্ষেত্রেও কিন্তু এটা থাকতে হবে। সুতরাং যারা পিইটি এবং পিএসটির জন্য আমরা যাচ্ছি অর্থাৎ হাবিলদারের জন্য যারা অ্যাপ্লিকেশন করব তাদের ক্ষেত্রে কিন্তু এই পিইটি এবং পিএসটিটাও কিন্তু থাকছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যদি চলে আসি সেটা হচ্ছে দেখো, দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল কনসিস্ট অফ দ্য সেশন 1 and সেশন 2 কম্পিউটার বেসড এক্সামিনেশন CBE 1. The performance of the candidates in session 1 will be evaluated first, and performance in session 2 would be evaluated if only a candidate qualifies in session 1. অর্থাৎ সেশন 1 ম্যাথস এবং রিজনিংয়ের পার্টটাতে যেটা তনিশা কোশ্চেন করেছো অবশ্যই উত্তর পেয়েছো এখানে নিশ্চয়ই, যে কোয়ালিফাই করলে তবেই কিন্তু সেশন 2 এর খাতা পার্ট কিন্তু চেক হবে। অর্থাৎ পরিষ্কার এখানে বলে দিচ্ছি, দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন সেশন 1 উইল বি ইভ্যালুয়েটেড ফার্স্ট, অর্থাৎ প্রথমে সেই পার্টটা ইভ্যালুয়েশন করা হবে, অ্যান্ড পারফরমেন্স ইন দ্য সেশন 2 উড বি ইভ্যালুয়েটেড ইফ আ ক্যান্ডিডেট কোয়ালিফাইজ ইন দ্য
সেশন 1 অর্থাৎ সেশন 1-এ কোয়ালিফাই করলে তবেই কিন্তু সেশন 2 এর পার্টটা কিন্তু দেখা হবে। এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন সেশন 1 অ্যাজ ওয়েল অ্যাজ ইন সেশন 2 অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন আর অ্যাজ ফলোজ। অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য থাকছে 30% এবং ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য থাকছে 25% এবং অল আদার ক্যাটাগরিজদের জন্য থাকছে কিন্তু 20%। অর্থাৎ সেশন 1-এ এই ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এই পার্সেন্টেজ অফ মার্কস পেয়ে কোয়ালিফাই করলে তবেই কিন্তু সেশন 2 এর পার্ট দেখা হবে এবং সেখানেও কিন্তু এই মার্কসটাকে জাজ করা হবে অ্যাজ দ্য কোয়ালিফাইং। The recruitment process for the post of Havildar will consist of computer-based examination as well as physical efficiency test or physical standard test, এটা আগেই বলেছি। For the post of MTS, there will be a separate category-wise, state-wise or union territory-wise cut-off in session 2. or session 2 এর ক্ষেত্রে category-wise, state এবং union territory-wise যে cut-off marks কিন্তু আলাদা থাকবে। As the vacancies for the MTS are in 2 age groups, অর্থাৎ আমরা দেখেছি যে এজ গ্রুপের ক্ষেত্রে MTS এর দুটো এজ গ্রুপ রয়েছে, অর্থাৎ একটা কিছু পোস্টের জন্য আছে 18 থেকে 25 এবং কিছু পোস্টের জন্য আছে 18 থেকে 27। The commission may fix a separate age group wise, category wise and state or union territory wise cut-off marks for CV। অর্থাৎ এই যেহেতু দুটো ক্যাটাগরি রয়েছে সুতরাং কাট অফ মার্কস কিন্তু ক্যাটাগরি ওয়াইজও হতে পারে, সেটা কিন্তু পরিষ্কার এখানে বলা রয়েছে। ফর দ্য পোস্ট অফ MTS ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন সেশন 2 অফ সিবি। অর্থাৎ তনিশা যে প্রশ্নটা করেছিলে যে অবশ্যই পার্ট 1টা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, বাট সেটা কোয়ালিফাই না করলে কিন্তু পার্ট 2 এর খাতা দেখা হবে না। এবং অবশ্যই যেখানে স্টেট ওয়াইজ, ইউনিয়ন টেরিটরি ওয়াইজ এবং সেকশন ওয়াইজ বা এজ গ্রুপ ওয়াইজ কাট অফ মার্কস ধরা হচ্ছে সেখানে একটা নর্মালাইজেশন থাকবে। সুতরাং এখানে কিন্তু সরি বলাই রয়েছে নর্মালাইজ স্কোরস অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ইউজড টু ডিটারমাইন দ্য মেরিট ইন সিবি অ্যান্ড দ্য মেরিট লিস্ট উড বি প্রিপেয়ার্ড সোললি বেসড অন দ্য পারফরমেন্স ইন দ্য সেশন 2। অর্থাৎ মেরিট লিস্টের ক্ষেত্রে কিন্তু সেশন 1-এর মার্কসটা ধরা হবে না। তো নিশ্চয় অবশ্যই তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছো। ক্লিয়ার? আর কি কি আমাদের দেখতে হবে একটু দেখে নিই। ফর দ্য পোস্ট অফ হাবিলদার দ্য ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড ইন দ্য রেশিও অফ 1:7। অর্থাৎ হাবিলদার পোস্টের জন্য 1:7 রেশিওতে ক্যান্ডিডেটদেরকে কিন্তু সিলেক্ট করা হবে। অর্থাৎ যা ভ্যাকেন্সি আছে সে অনুযায়ী, মানে একটা ভ্যাকেন্সি 1:7 ভ্যাকেন্সিজ ইজ টু ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং ইন দ্য PET অ্যান্ড PST। অর্থাৎ PET এবং PSTর জন্য কিন্তু 1:7 অর্থাৎ একটা ভ্যাকেন্সির জন্যে 7 জন এই রেশিওতে কিন্তু কল করা হবে। অ্যান্ড অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন দ্য সেশন 2 অফ সিবি। অর্থাৎ শুধুমাত্র কিন্তু এই কি রেসপেক্টে করা হবে, সেশন 2 এর রেজাল্টের রেসপেক্টে। নর্মালাইজ স্কোরস অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ইউজড টু ডিটারমাইন দ্য মেরিট লিস্ট ইন সিবি। অলরেডি বলেছি দ্য কমিশন মে ফিক্স CCA ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস ইন সেশন 2 ফর সিবি, এটাও বলেছি আগে। দ্য ক্যান্ডিডেটস who fail to qualify PET or PST will not be considered for the post of হাবিলদার। অর্থাৎ যারা PET এবং PSTতে কোয়ালিফাই করবে না তাদের কিন্তু হাবিলদার পোস্টের জন্য রাখা হবে না। However, as per their merit list in CB, their candidature will remain valid for the post of MTS. Very important, যদি কোনো ক্যান্ডিডেট MTS এবং হাবিলদার দুটোর জন্যই অ্যাপ্লাই করলো কিন্তু আনফর্চুনেটলি সে যদি হাবিলদার পোস্টের জন্য PET বা PSTতে কোয়ালিফাই না করে, সে হাবিলদার পোস্টের জন্য আর এলিজিবল হচ্ছে না, বাট তার ক্যান্ডিডেটশিপ ফর দ্য পোস্ট অফ MTS কিন্তু কোনোভাবেই ক্যান্সেল হচ্ছে না। তার ক্যান্ডিডেটশিপ ফর দ্য পোস্ট অফ MTS কিন্তু কোনোভাবেই ক্যান্সেল হবে না। ফর দ্য পোস্ট অফ MTS বেসড অন দ্য পারফরমেন্স ইন সেশন 2 অফ CBE অ্যান্ড প্রেফারেন্স অফ দ্য পোস্ট কম স্টেট UT and CCA exercised by them, candidates will be considered for the final merit list. অবশ্যই সেইভাবেই কিন্তু মেরিট লিস্টে তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ MTS এর জন্য কিন্তু সেশন 2 এর রেজাল্ট, নর্মাল ফাইনাল লিস্ট এবং পোস্ট এবং স্টেট যা টোটাল মিলিয়ে যা রেকমেন্ডেশন বা যা প্রেফারেন্স দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হচ্ছে। ফর দ্য পোস্ট অফ হাবিলদার ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড, এটা তো অলরেডি বলেছি, ঠিক আছে। আর ক্যান্ডিডেটস হু ফেল টু PET PMT এটা অলরেডি বললাম তোমাদের।
ঠিক আছে। আর দেখো, for the post of Havildar based on the performance in the session 2 of the CBE, for the post of the performance in session 2 of the CBE, performance of the post cum state union to CCA exercised by them and subject to qualifying in PET PST candidates will be considered for the final merit list। একইভাবে MTS এর জন্য যেরকমভাবে শুধুমাত্র রিটেন পরীক্ষা এবং তোমাদের প্রেফারেন্স সবটা মিলিয়ে করা হচ্ছে, এখানে তার সঙ্গে PET আর PSTটা যোগ হচ্ছে। Final selection and allocation of the post cum states UTs CCAs will be made on the basis of the performance of the candidates in session 2 of CBE, ঠিক আছে। The performance of the post of the states UTs and CCAs given by them in online application form and age group of the candidates, যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা যেটা ভরবে সে অনুযায়ী কিন্তু এটা হবে। As the vacancies for the post of MTS are in 2 age groups, অর্থাৎ 18 থেকে 25 আর হচ্ছে 18 থেকে 27 দুটো এজ রয়েছে। দেয়ারফোর ইন দ্য ফাইনাল রেজাল্টস দেয়ার উইল বি সেপারেট এজ গ্রুপ ওয়াইজ, স্টেট ওয়াইজ, ইউটি ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ কাট অফস। এটা অলরেডি আগেও বলা হয়েছে, আবারও বলে দিলাম। অ্যান্ড ফর দ্য ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর দ্য বোথ এজ গ্রুপস, ভ্যাকেন্সিস উইল ফার্স্ট ফিল্ড ইন দ্য এজ গ্রুপ অফ 18 to 25। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা দেখো, যারা 18 থেকে 25-এর মধ্যে দিচ্ছ অর 18 থেকে 27-এর মধ্যে দিচ্ছ তাদের সেইটা অনুযায়ী হবে। কিন্তু যদি কেউ বোথ ক্যাটাগরিতে অ্যাপ্লিকেবল হও, অর্থাৎ 18 থেকে 27 এবং 18 থেকে 25 বোথ ক্যাটাগরিতে যদি কেউ অ্যাপ্লাই করো, তাহলে কি বলছে, ফর দ্য ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর দ্য বোথ এজ গ্রুপস, এবং দুটোতেই এলিজিবল হলে তাহলে ভ্যাকেন্সিস উইল ফার্স্ট বি ফিল্ড ইন দ্য এজ গ্রুপ অফ দ্য 18 থেকে 25 ইয়ার। আগে এই পার্টটাকে কিন্তু ফিল আপ করা হবে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু খেয়াল রেখো। সো আমরা এই MTS অনুযায়ী পরীক্ষার যে যাবতীয় খুঁটিনাটি এবং যে ক্রাইটেরিয়াগুলো আছে আমরা ডিসকাস করলাম। অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য এজ অ্যাবাউট এজ রিল্যাক্সেশন? এজ রিল্যাক্সেশন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। একজন লাস্টে বলেছো এজ রিল্যাক্সেশন, আমি প্রথমেই বলেছি, আমি তাও আরেকবার বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যা যা এজ রিল্যাক্সেশন থাকে সেই একইভাবে কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে, ঠিক আছে। যেটা করেছো SC ST OBC গভর্নমেন্টের এজ রিল্যাক্সেশন আছে, আমি এটা ভিডিওটা তুমি পরে দেখে নিও, সেই ভিডিওটা তুমি পেয়ে যাবে যে এজ রিল্যাক্সেশন কী রয়েছে। আমি প্রথমেই এটা আলোচনা করে দিয়েছি, ভিডিওর প্রথমেই রয়েছে, ঠিক আছে। এবং অবশ্যই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং দেরি না করে ফর্মটা ফিল আপ করে ফেলো। একদম বসে দেখো না যে ফর্মটা কবে ফিল আপ করবো, অনেক সময় আছে, এরকম হবে না, কারণ লাস্টের দিকে দেখা যায় সার্ভারে অনেক সময় সমস্যা হয়। তো অতি অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে ফেলো এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল আবার রাইস এডু টার্গেট SSC চ্যানেলে আপকামিং স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাগুলোর ক্লাস নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।